নমস্কার, এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনাম গ্রেফতার, তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অতি সত্বর রেহাই করার দাবি কাছাড় যুব কংগ্রেসের। লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথের দ্রুত রূপায়ণের দাবিতে রেলমন্ত্রী ও এনএফএল-এর জেনারেল ম্যানেজারকে স্মারকপত্র ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির। কিছুতেই যেন বন্ধ হচ্ছে না অবৈধ ঝামাপাতার পাচার বাণিজ্য, সড়ক কাটিগড়ার কুরকুরি, পাদুটিলা এবং বিহারার স্থানীয়রা। রাতাবাড়িতে যথাযোগ্য মর্যাদায় অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন। এবার বিস্তারিত সংবাদ। অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনামকে নিয়ে শনিবার গুয়াহাটির বাড়িতে নিজ ঘরে আটকে রাখার পর গ্রেফতার করেছে আসাম পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে আজ কাছাড় জেলার যুব কংগ্রেসের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করেন। বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ বলেন, গত দুদিন আগে ধুবড়ীর সাংসদ রকিবুল হুসেনের উপর যেভাবে হামলা হয়েছিল, সেই হামলার দুষ্কৃতীদের অতি সত্বর গ্রেফতার করার দাবি ছিল। বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে কংগ্রেসের নেতৃত্বে এ নিয়ে। আজ প্রদেশ ইউথ কংগ্রেসের উদ্যোগে একটি স্মারকলিপি দিতে গিয়েছিলেন জুবায়ের এনাম, কিন্তু সেই স্মারকলিপি দেওয়ার অনুমতি দেয়নি সরকার। এরই পরিপ্রেক্ষিতে আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনামকে গ্রেফতার করা হয়েছে। তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে তারা, এবং আসাম পুলিশ বিজেপি শাসিত সরকারকে দাবি জানাচ্ছে তারা অতি সত্বর জুবায়ের এনামকে রেহাই দেওয়ার জন্য, এবং ধুবড়ীর সাংসদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন তারা। অন্যথায় আগামী দিনে যুব কংগ্রেসীরা শিলচর শহরে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন, একথা বলেছেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দেখুন, আমরা কিছু সময় আগে খবর পেয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যিক সভাপতি জুবায়ের এনাম মহাশয়কে হোম অ্যারেস্ট করে রেখেছে পুলিশ আরক্ষী, গুয়াহাটি পুলিশ আরক্ষী। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিগত দুদিন আগে আমাদের মাননীয় এমপি রকিবুল হোসেন মহাশয়ের উপর যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছিল, সে হামলার যে দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করার আমাদের দাবি ছিল। আমরা গতকালকেও আমরা প্রদর্শন করেছিলাম শিলচর জেলা কংগ্রেসের নেতৃত্বে। তথাপি আজকে আমরা প্রদেশ ইউথ কংগ্রেসে একটা মেমোরেন্ডাম দিতে গিয়েছিল ডিজিপি অফিসে। সেই মেমোরেন্ডাম আমাদেরকে দেওয়া পারমিশন দেয়নি। আর আমরা দেখেছি যে জুবায়ের এনামকে ঘরের মধ্যে অ্যারেস্ট করে রেখেছে, যেটা বেআইনি। গণতান্ত্রিক দেশে এভাবে আমরা কখনো দেখিনি অপোজিশনকে এইভাবে শাসাতে। আমাদের নেতা যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনাম বক্তব্যতে বলেছে যে বর্তমানে কাছাড় বা আসামের পুলিশ এফপিএস নয়, এটা এসবিএস মানে হিমন্ত বিশ্ব সার্ভিস হয়ে কাজ করছে। এটা সত্যি। আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আমরা এটা হুঁশিয়ারি দিতে চাই আসাম পুলিশকে এবং আসামের সরকার, বিজেপি শাসিত সরকারকে, যে অতি সত্বর যদি আমাদের সভাপতিকে হোম অ্যারেস্ট থেকে রিলিজ করা না হয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন শিলচর শহরে গড়ে তুলব। আমরা বাধ্য হব আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে, কেননা আমাদের নেতা বলেছে যে মেমোরেন্ডাম দিতে গিয়ে আমাদের দাবি এটাই ছিল যে অতি সত্বর যেহেতু শনাক্ত হয়েছে, আমরা প্রেস বা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পীযুষ হাজারিকা বিধানসভায় নাম উল্লেখ করে বলেছে যে উনাদেরকে শনাক্ত করা হয়েছে, তাহলে আজকে 24 ঘন্টার উপর হয়ে গেছে, উনাদেরকে অ্যারেস্ট কেন করলো না? নিরপেক্ষ ভূমিকা পালন করার আমাদের পুলিশে পালন করা উচিত, আসাম পুলিশের। যদি আমাদের রাজ্যিক সভাপতিকে যদি ছাড়া হয় না অতি সত্বর, আর সঙ্গে সঙ্গে যদি যারা হামলাকারী ছিল দুষ্কৃতীদেরকে যদি অ্যারেস্ট করা হয় না, তাহলে আমরা আগামীকালকে কাছাড় জেলা যুব কংগ্রেস থেকে আমরা প্রদর্শন করতে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমরা
দুজন মানুষ যে দুষ্কৃতী ছিল তাদের নাম উল্লেখ হয়েছে, তারা বিজেপির কর্মকর্তা হিসাবে আমরা শুনতে পেরেছি বা আমরা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমাদের সন্দেহ যে এটা শাসক দলের কর্মকর্তারা এভাবে আক্রমণ করেছে, যেটা কোনোদিনও ভারতবর্ষে হয়নি। আমাদের আসাম সবসময় শান্তির জায়গা ছিল, এই শান্তির জায়গাকে ভঙ্গ করার একটা প্রচেষ্টা চলছে এই হিমন্ত বিশ্ব সরকারের নেতৃত্বে, যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথের দ্রুত রূপায়ণের দাবিতে রেলমন্ত্রী ও এনএফএল এর জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হলো। শিলচর স্টেশন সুপারের মাধ্যমে এই স্মারকপত্র প্রদান করা হয়। সংগ্রাম কমিটির অন্যতম উপদেষ্টা অজয় রায় বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই প্রকল্পের বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব, একথা বলেছেন অজয় রায়। সংগ্রাম কমিটির আরেক উপদেষ্টা মলয় ভট্টাচার্য শিলচর স্টেশনের অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, স্টেশনের পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন। যাত্রী সেবার মানোন্নয়ন ছাড়া রেল পরিষেবার প্রকৃত উন্নত সাধন সম্ভব নয়। সংগ্রাম কমিটির প্রত্যেক সদস্যরা জানান, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংগ্রাম কমিটির পক্ষ থেকে দ্বিতীয় রেলপথ চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর এই দীর্ঘদিনের দাবি সেটা নিয়ে আরও একবার আন্দোলনে সামিল হচ্ছে এই ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। গত 15ই ফেব্রুয়ারি গান্ধী ভবনে এই উপলক্ষে এক গণসমাবেশ হয়, যেখানে উপত্যকার 3 জেলার থেকে প্রতিনিধিরা আসেন, ত্রিপুরার থেকে আসেন এবং মণিপুর থেকেও এখানে প্রতিনিধিরা আসেন। সবার যেটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছেন যে বর্তমান যে এক পাহাড়ের উপর দিয়ে যে লাইনটা রয়েছে সেটার উপর ক্রমাগত চাপ বাড়ছে, যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বাড়ছে, মালবাহী ট্রেনের সংখ্যা বাড়ছে। সেই লাইনটা তার জায়গাতে থাকবে, পূর্ণ সংস্কারের মাধ্যমে সেই লাইনটা চলবে এবং চলা উচিত, সেটা তো থাকবেই। কিন্তু আগামী দিনে নিরবিচ্ছিন্ন রেল পরিষেবাটা থাকার জন্য আজকে এই অঞ্চলে দ্বিতীয় রেলপথের জন্য যে চন্দ্রনাথপুর লঙ্কার যে সার্ভেটা সরকার থেকে জানানো হয়েছে 2022 সালে, সেই সার্ভেটা এখনো বের হয়নি। ডিপিআর বাকি, টেন্ডার বাকি, কাজ কবে শুরু হবে। তাই নাগরিকরা অত্যন্ত উদ্বিগ্ন। নাগরিকরা এটা বলছেন যে এই অঞ্চলে যে কোনো প্রজেক্ট কাজ করতে হলে দীর্ঘ সময় লেগে যায়। অতীতের যে রেল লাইনটা হয়েছে তাও 18 বছরে সম্পন্ন হয়েছে। সুতরাং আরও একবার আন্দোলন যদি না করা যায়, সরকারের উপর যদি চাপ সৃষ্টি না করা যায়, জনপ্রতিনিধিদের যদি সেখানে প্রভাবিত না করা যায়, তাহলে এটা দীর্ঘমেয়াদী সূত্রের মতো সেটা অনেক দিন লেগে যাবে। এই পরিপ্রেক্ষিতেই গণসমাবেশটা সফল গণসমাবেশে সিদ্ধান্ত হয় যে স্তরে স্তরে আন্দোলন এগিয়ে করা এবং এই আন্দোলনকে জোরদার করে একটা গণদাবিতে পরিণত করা, যাতে দ্রুত এই চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের কাজ শুরু হয় এবং সম্পন্ন হয়। সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে যুদ্ধকালীন তৎপরতায় সেটা যাতে গ্রহণ করেন। প্রাথমিকভাবে গণসমাবেশের যে সিদ্ধান্ত ছিল রেলমন্ত্রীকে একটা স্মারকপত্র দেওয়া, তার কপি যাবে আমাদের স্থানীয় 3 এমপির কাছে এবং জিএম ওপেন লাইনের কাছে। আজকে আমরা শিলচর স্টেশন সুপারিনটেন্ডেন্ট বিক্রমজিৎ নাথের থ্রুতে মাধ্যমে আমরা এটা পাঠিয়েছি। এখানে আমার এই শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির যারা সংগ্রামী সদস্যরা উপস্থিত আছেন, মলয় ভট্টাচার্য, প্রবীর রায়চৌধুরী, দীপঙ্কর চন্দ্র, সরল পাল, রাহুল দাস, হিল্লোল ভট্টাচার্য, রাহুল দেব, হিল্লোল ভট্টাচার্য এবং স্বপন। এই ফলে এদেরকে নিয়ে আজকে এখানে আমরা এই স্মারকপত্র দিয়েছি এবং এই স্মারকপত্র পাঠানো হচ্ছে। পরবর্তীতে আমরা স্থানীয় এমপিদেরকে যোগাযোগ করে সাক্ষাতে আমরা এটা দিয়ে যাতে সেটা করা হয়। দ্বিতীয় একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী মার্চ মাসে দিল্লিতে যাওয়া এবং সেখানে প্রয়োজনে রেলমন্ত্রীর সাথে দেখা করা বা রেল মন্ত্রক আবার আরেকবার আমাদের এই দাবিটা তুলে ধরা, সেটার প্রচেষ্টা এখন চলছে। আগামী মার্চ মাসের প্রথম দিকে হয়তো এই কমিটির পক্ষ থেকে সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আবারও সেটার জন্য একটা দাবি উত্থাপন করবেন। নমস্কার। লিফট দেওয়ার উদ্দেশ্য কি? যারা সিঁড়ি বেয়ে উঠতে পারেন না
বয়স্ক মানুষ বা মহিলা, শিশু বা লাগেজ অনেক কিছু নিয়ে যাদের পক্ষে ওঠা সম্ভব হয় না, তাদের সুবিধার জন্য লিফট। কিন্তু বছরের মধ্যে অধিকাংশ দিন লিফটটা খারাপ থাকে। আজকে আমরা স্টেশন সুপার কেন্দ্র জানিয়েছি এটা। আর একটা ডিসপ্লে বোর্ড, কোন ট্রেন কখন ছাড়বে, কটার সময় ছাড়বে, কোন প্ল্যাটফর্ম থেকে, সেটা পাবলিকের সুবিধার্থে, প্যাসেঞ্জারের সুবিধার্থে একটা ডিসপ্লে বোর্ড থাকা আবশ্যক। অনেক ছোট স্টেশনে এগুলো আজকাল থাকে, এখানে থাকবে না কেন? শিলচর মতো ইম্পর্টেন্ট স্টেশন। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কুরকুরি, পাদ্রিটিলা এবং বিহারার বড়াইল পাহাড় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ঝামাপাথর নিরলসভাবে পাচার হচ্ছে বহির্রাজ্যে। কাঠিগড়া এলাকার একটি সিন্ডিকেট চক্র দীর্ঘ 4 বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে পাহাড় খনন করে বের করা এই ঝামাপাথর বহির্রাজ্য মেঘালয়ে পাচার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় চলা এই পাচার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেই। বন বিভাগ বলছে ঝামাপাথর মূলত মাইন্স অ্যান্ড মিনারেলসের আওতাভুক্ত হয়, তাদের কিছু করার নেই। এদিকে মাইন্স অ্যান্ড মিনারেলস বিভাগ এই পাচার চক্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। তবে সিন্ডিকেট মাফিয়াদের বিরুদ্ধে বন আধিকারিকদের নাম ভাঙিয়ে প্রতি গাড়ি থেকে 6 থেকে 7 হাজার টাকা আদায়ের অভিযোগ উঠছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বাংলা আমার মুখের ভাষা, বাংলা আমার বুকের ভাষা। এই ভাষার সংরক্ষণ আমার মৌলিক দায়িত্ব। আজ বাংলা ভাষার উপর আগ্রাসন চলছে। পাঠ্য বইয়ে অসমীয়া ঢুকিয়ে দেওয়া হচ্ছে কৌশলে। আর আমরা বাঙালিরা বিভাজিত হচ্ছি। এদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বাংলা ও পাঞ্জাবের লোক। আর এজন্যই বাংলা ও পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করা হয়েছে। 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাতাবাড়ি বাজারে আয়োজিত সভায় এভাবেই নিজেদের বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট বুদ্ধিজীবী প্রাঞ্জল দেব। বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক প্রবীণ সাংবাদিক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, আমাদের বেশি বেশি করে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা জরুরি। সাহিত্য ও সংস্কৃতি চর্চা মানুষকে প্রকৃত মানুষ করে গড়ে তুলে। বর্তমান যুব সমাজকে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি বই পড়ার অভ্যাস করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি অধ্যক্ষ আব্দুল হাসিব, মাওলানা শামিল আহমেদ, রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের সভাপতি নুরুল ইসলাম, কাজিরবাজার সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন, বিশিষ্ট চিকিৎসক শওকত আহমেদ, হিফজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা আজ রাতাবাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করেছি। সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরবর্তীতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার পরবর্তী সময়ে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন এবং ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং পরিশেষে শহীদ স্মরণ অনুষ্ঠান। আমরা অল্প কিছুক্ষণ আগেই এখানে বিভিন্ন বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং আমাদের শহীদদের আত্মবলিদানের কথা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তারা তুলে ধরেছেন। আমরা আজকে 21শে ফেব্রুয়ারির এই দিবসে যারা আত্মবলিদান করেছিলেন এবং 61টির ভাষা আন্দোলনে, সেই সমস্ত বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আজকের এই দিনে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আমাদের মধ্যে বিভিন্ন বক্তারা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সামনে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী শ্রী প্রাঞ্জল দে মহাশয়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে তিনি তুলে ধরবেন। আমি তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে 21শে ফেব্রুয়ারি সমস্ত পৃথিবীতেই আজকের এই দিনটা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আপনারা জানেন যে 1948 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে উর্দু ভাষায় একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে ওঠে এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে যে তুমুল লড়াই এবং আন্দোলন হয়েছিল, সেখানে 5 জন শহীদ হয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যে আন্দোলন চলে, তার পরিপ্রেক্ষিতে 1956 সালে পাকিস্তান সরকার তার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় এবং বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। ঠিক অন্য প্রেক্ষাপটে আমরা দেখেছি 1961 সালে বরাক উপত্যকায় অসমীয়া ভাষা জোর করে যে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল শহীদদের রক্তদানের বিনিময়ে, সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়। আজকেও আমরা বাংলা ভাষার মাধ্যমে এখানে পড়াশোনা করি, আমাদের অফিস আদালতের কাজকর্ম চলে। এই দুটো আন্দোলনের যে মূল শিক্ষা, সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে যখন জনসাধারণ রুখে দাঁড়ায়, বিশেষ করে ছাত্র যুবকরা, তখন সরকার যে যতই একচেটিয়া ভোটের দ্বারা নির্বাচিত হোক, তাকে মাথা নত করতে হয়, মাথা নোয়াতে হয়। জনসাধারণের শক্তি শেষ কথা। সেই প্রেক্ষাপটেই আজকে আমরা দেখছি যে করিমগঞ্জ জেলার নাম অন্যায়ভাবে পরিবর্তন করা হয়েছে। 21 আমাদের প্রেরণা দেয় যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে নির্ভীকভাবে লড়াই করতে। শুধুমাত্র সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে আজকে যেভাবে নাম পরিবর্তন করা হয়েছে, তার আগে আগে যেভাবে ডিলিমিটেশন সহ বিভিন্ন এনআরসি সহ যেসব স্টেপস গ্রহণ করা হয়েছিল, তার মধ্য দিয়ে এখানকার সাধারণ জনগণকে টার্গেট করা হয়েছে, লক্ষ্য করা হয়েছে এবং করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন তার সঙ্গে যুক্ত। আমাদের এই করিমগঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল সহ কত বড় বড় মনীষীরা এসেছিলেন, তারা কখনো নাম পরিবর্তনের কথা বলেননি। স্বাধীনতার পরিবর্তনের সময় কত মহান ব্যক্তি এখানে জন্মগ্রহণ করেছেন, তারা কখনো বলেননি। ঠিকাটা একমাত্র নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অনেক নাম, যেটা হিন্দু নাম, কোনো নাম পরিবর্তনের কথা আসছে না, কারণ এটা একটা ইতিহাস, নামের সঙ্গে একটা ইতিহাস যুক্ত থাকে। এবং এটা পরিবর্তন করতে গিয়ে আজকে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা, জনসাধারণকে ডকুমেন্ট চেঞ্জ করার নামে যেটা হ্যারাসমেন্ট দেওয়া এবং অর্থের চাপ দেওয়া, তা মোটেই গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে আমরা মনে করি এই সাম্প্রদায়িক অভিসন্ধের বিরুদ্ধে করিমগঞ্জ জেলার জনসাধারণকে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং আজকের দিনে, এই পবিত্র দিনে আমাদের এই শপথ নিতে হবে। এই আহ্বানই আমরা রাখছি। নবরত্ন উপাধিপ্রাপ্ত বিএসএনএল 2004 সালে আয় করেছিল 10,000 কোটি টাকা, অথচ তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই সংস্থাকে। স্বেচ্ছা অবসরে বাধ্য করে অন্যান্য নেটওয়ার্ক সংস্থাকে প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় বিএসএনএলকে টিকিয়ে রাখতে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা। শনিবার শিলচরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া বিএসএনএল ডাট পেনশনার্স অ্যাসোসিয়েশনে উঠে আসে এই কথা। অ্যাসোসিয়েশনের দাবি 2017 সাল থেকে বকেয়া তৃতীয় পেনশন রিভিউ অতিসত্বর মিটিয়ে দেওয়ার প্রয়োজন। আসুন এ নিয়ে তারা কি বলছেন, হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদনে আমরা দেখি। এআইপিডিপিএ শিলচর ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট সেক্রেটারি, আজকে আমরা 4th বাইএনিয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স করতে চলেছি। আমাদের যেসব দাবি দাওয়া আছে, এর মধ্যে মুখ্যত আমরা আমাদের পেনশন রিভিশন নিয়ে এখানে আলোচনা করছি। পেনশন রিভিশন আমাদের 2017 সালের 1 জানুয়ারি থেকে বকেয়া হয়ে পড়ে আছে। যে দাবিটা আমাদের অতি ন্যায্য দাবি, এই দাবি আদায়ের জন্য কারু করুণা বা দয়া দাক্ষিণ্যের প্রয়োজন পড়ার কথা নয়। এটা আমাদের একেবারেই প্রকৃত ন্যায্য দাবি। আমরা সরকারের কাছে অনেক দাবি দাওয়া করেও সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। এখন আমরা চাইছি সরকার আমাদের প্রতি একটু নরম মনোভাব রেখে আমাদের এই দাবি দাওয়াটা সফল করে তুলুন, সেটাই আমাদের মুখ্যত দাবি। আর আমরা এখানে আজকের এই সম্মেলনে আমাদের সংগঠন নিয়ে আলোচনা করছি। আমাদের মূলত 3টা শাখা ব্রাঞ্চ আছে, শাখা আছে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং বদরপুরে। আমাদের সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 250 জন হবে। সবাই আজকে সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করছেন। আমি আপনাদের
সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য মিটিং এর শেষ পর্যায়ে আছে, এখনো প্রস্তাব নেওয়া হয়নি। তবে মূলত আমাদের পেনশন নিয়ে একটা প্রস্তাব থাকবেই। পেনশন কিভাবে আদায় করা যায়, কিভাবে আগামী দিনে আমাদের বিভিন্ন সংগ্রাম করা হবে, সেই সব নিয়ে আমাদের নিশ্চয়ই অবশ্যই আমাদের প্রস্তাব থাকবে। ও অনেক আগে থেকেই স্পষ্ট, ডিপার্টমেন্টকে, বিএসএনএল কে বাঁচানোর জন্য ন্যাচারাল ওয়েতে যেটা, সেটা সরকার, যেহেতু সরকারি সংস্থা, সরকারের প্রচেষ্টা থাকা প্রয়োজন। কিন্তু ভূভারতে এটাই বোধহয় ব্যতিক্রম যে বিএসএনএল এর কর্মীরা বিএসএনএল কে বাঁচিয়ে রাখার জন্য আজকে থেকে নয়, 2007 থেকে একটানা আন্দোলন করে আসছে। বিএসএনএল কে ইচ্ছে করেই আপগ্রেডেশন করা হচ্ছে না। যেখানে আমরা দেখছি প্রাইভেট কোম্পানিগুলোকে এমনকি 5G পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে, সেইখানে আমরা যারা বিএসএনএল এর কর্মী রয়েছেন বা আমরা যারা পেনশনার্স রয়েছি, আমরা যৌথভাবে গোটা ভারতবর্ষে এই নিয়ে লাগাতার আন্দোলন আমরা করছি। কিন্তু সরকার এই ব্যাপারে, যেমন অন্যান্য ব্যাপারে জনস্বার্থবাহী কোনো ব্যাপারে যেমন সরকার কান দেয় না এই সরকার, ঠিক একইভাবে বিএসএনএল এর ব্যাপারেও সরকার নীরব হয়ে আছে। এবং এটা স্পষ্ট, তার যে আমাদের ডিপার্টমেন্ট একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তার যে মেশিন পত্র, তার যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টের আপগ্রেডেশনের উপর ডিপার্টমেন্টের এগিয়ে যাওয়া মূলত নির্ভর করে। সেই জায়গাটায় আমরা মার খাচ্ছি আজকে থেকে নয়, 2007 থেকে আজকে পর্যন্ত আমাদেরকে 3G থেকে 4G পর্যন্ত নেওয়া হয়নি। কাজেই এই যে প্রযুক্তিগত দিক থেকে আমাদেরকে মূলত মারা হচ্ছে। দ্বিতীয়ত, অন্য কোম্পানিগুলো সেগুলো ইউজ করছে। দুঃখের ব্যাপার তো এই যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে দিয়েছে বিএসএনএল, মানে কি ভারতবর্ষের জনসাধারণের গড়ে দেওয়া ইনফ্রাস্ট্রাকচারের উপর প্রাইভেট কোম্পানিগুলো তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং পাশাপাশি আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমাদেরকে বিএসএনএল কে আপগ্রেড করার যে উদ্যোগ, সেটা তো নজরে পড়ছে না, উল্টো আমাদেরকে এইভাবে মারা হচ্ছে। অন্যদিকে বলা হচ্ছে ভিআরএস, কিন্তু মূলত সিআরএস এর মধ্য দিয়ে আমাদের হাজার হাজার কর্মীদেরকে বলতে গেলে ছাঁটাই করা হচ্ছে। ফার্স্ট বিআরএস এর মধ্যে দিয়ে করা হয়েছে, এখন সরকার সেকেন্ড বিআরএস এর একটা পরিকল্পনা নিয়েছে, যদিও সেটার বিরুদ্ধে আমরা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছি। এবং আমাদের এআইবিডিপি এর অল ইন্ডিয়া সেক্রেটারি, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের অল ইন্ডিয়া সেক্রেটারি, আমরা এরা সবাই মিলে সরকারকে একটা মেমোরেন্ডাম দিয়েছেন, প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছেন, এবং সেটা ভারতবর্ষের অল ইন্ডিয়া লেভেলের 5টা সংবাদপত্রে এসে গেছে। এসে যাওয়ার ফলে জনসাধারণের মধ্যে ব্যাপারটা একটা আলোড়ন তৈরি করায় আপাতত সরকার সেটাকে স্থগিত রেখেছে। কিন্তু আমরা জানি তারা আবার জনমত কিছুটা থিতিয়ে পড়লেই আবার তারা সেই উদ্যোগ নেবে এবং বাকি যা কিছু এমপ্লয়ি রয়েছে তাদেরকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই মুহূর্তে গেলে আপনারা দেখতে পাবেন যে আমাদের স্থায়ী কর্মীর তুলনায় কন্ট্রাকচুয়াল কর্মী বা ফ্র্যাঞ্চাইজি কর্মীদের সংখ্যা অনেক বেশি। শিলচর ভেটারেন ক্রিকেট ক্লাব আয়োজিত বড়া প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি। 8তম এই প্রিমিয়ার লিগ জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হবে সকাল 8টা থেকে, চলবে 7 মার্চ পর্যন্ত। এবছর এই টুর্নামেন্টে বাইরের 2টি দল সহ মোট 12টি দল অংশ নিচ্ছে। লিগ পর্যায়ের খেলা শেষে ফাইনাল ম্যাচে আকর্ষণ করতে থাকবে নানা ধরনের অনুষ্ঠান। বিজেতার প্রাইজ মানি 1.5 লাখ টাকা ছাড়াও প্রতিদিন নানা পুরস্কার, বিশেষ পুরস্কার থাকবে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের
বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুহিয়ার প্রতিবেদন। আগামী 26 ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে আর মার্চের 6 তারিখ এটা মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। তো আমরা এই বছর সর্বমোট 12টি দল নিয়ে আমরা এই বছর টুর্নামেন্টটি করতে যাচ্ছি। আমরা এখন অবধি যতগুলো টুর্নামেন্ট করিয়ে এসেছি আমরা বরাক প্রিমিয়ার লিগের, এই বছর আমাদের সব থেকে বড় টুর্নামেন্ট আমরা এটা বলতে পারি। কারণ আমরা এই বছর প্রথম কথা হলো আমরা প্রত্যেক বছর নকআউট ফরম্যাটে করে থাকি, কিন্তু এই বছর আমরা লিগ ফরম্যাটে করাতে যাচ্ছি। টোটাল 12টি দল 4টি গ্রুপে ভাগ করা থাকবে, 3টি টিম করে, এবং প্রত্যেক গ্রুপের যে টপ টিম থাকবে ওরা সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনাল উইনাররা সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। তো এটা হলো আমাদের মোট কর্মসূচি। আমরা ধন্যবাদ দিতে চাই, বুনটি সুন্দর ট্রফি থাকবে, রানার্স আপে 75,000 উইথ ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ ক্যাশ প্রাইজ 5,000 উইথ ট্রফি। আমরা যতগুলো ইন্ডিভিজুয়াল প্রাইজ দেব আমাদের প্রয়াত যারা ক্রিকেটাররা ছিলেন, দিকপাল ক্রিকেটাররা ছিলেন, ওদেরকে স্মরণ করেই আমরা এই বছর এই ট্রফিগুলো এবং ক্যাশ প্রাইজ দিয়ে দেব। আমরা গত বছরও ওদের নামে দিয়েছিলাম। তো চ্যাম্পিয়ন প্রাইজ আমাদের 1.5 লক্ষ টাকা থাকবে, সাথে ট্রফি। রানার আপ থাকবে 75,000 উইথ ট্রফি। শিলচর লায়ন্স, নভোটিয়াস শিলচর, আরএফসি বদরপুর, মুনলাইট ধলাই, সিটি ক্রিকেট ক্লাব গুয়াহাটি, উদারবন ট্রান্সফরমার্স, জেএমকে ওয়ারিয়ার্স, সুনাই টাইটেন্স, হারাঙ্গাজাও ইউনাইটেড, এলটি উমাং বদরপুর, শ্রীভূমি সুপার কিংস, গেম চেঞ্জার্স, নর্থ করিমগঞ্জ, এই সর্বমোট 12টি দল অংশগ্রহণ করছেন। চ্যাম্পিয়ন প্রাইজ রানার্স আপ থাকবে। যদিও এবার ডিএস এর ফ্লাড লাইটে একটু সমস্যা দাঁড়িয়েছে, তার জন্য ফাইনালটি সম্ভবত আমরা দিবারাত্র অনুষ্ঠিত করতে পারছি না। তাছাড়াও যদি আমরা অপশন না থাকে আমরা ডেতেই করব। ফাইনাল অবধি প্রত্যেকটা ম্যাচে লাইভ স্ট্রিমিং থাকবে। তাছাড়া ক্রিক হিরোজ অ্যাপের মধ্যেও আমাদের স্ট্রিমিংটি চলবে, নিচে স্কোরিং চলবে আর উপরে লাইভ স্ট্রিমিংটি চলবে। আপনার অ্যাডভাইজার আমরা রেখেছি বিজেন্দ্র প্রসাদ সিং, টুর্নামেন্ট ডাইরেক্টর অনুরুদ্ধ লস্কর, টেকনিক্যাল ডাইরেক্টর নিরঞ্জন দাস, চেয়ারম্যান হিমাদ্রি শেখর দাস, সেক্রেটারি দীপঙ্কর দেব, আমাকেই রাখা হয়েছে এবার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেহান জামিল মজুমদার, অভিষেক চক্রবর্তী, অ্যাকচুয়ালি এটা জয়েন্ট সেক্রেটারি, ব্রডকাস্টিং সুনীত ছেত্রী, লজিস্টিক্স রিজু লস্কর, রতন দেব, উত্তম রায়, ইভেন্ট ম্যানেজমেন্ট সুভাষিস। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের এনাম গ্রেফতার, তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অতি সত্বর রেহাই করার দাবি কাছাড় যুব কংগ্রেসের। লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথের দ্রুত রূপায়ণের দাবিতে রেলমন্ত্রী ও এনএফএল-এর জেনারেল ম্যানেজারকে স্মারকপত্র, ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির। কিছুতেই যেন বন্ধ হচ্ছে না অবৈধ ঝামাপাতার পাচার বাণিজ্য, সড়ক কাটিগড়ার কুরকুরি, পাদুটিলা এবং বিহারার স্থানীয়রা। রাতাবাড়িতে যথাযোগ্য মর্যাদায় অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউব এবং ফেসবুকেও পেজ রয়েছে। আমাদের সংবাদ প্রচারিত শেখানো হয়ে থাকে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।